আর কখনো যাননি। 5 তলা পেরোবার আগেই বাসুদেবকে আবার থামতে হলো। ফের শ্বাসটায় টান পড়ছে, বড্ড ঘাম, সারা গায়ে কেঁচোর মতো ঘামের ধারা নামছে, পাঞ্জাবির নিচে গেঞ্জি ভিজে যাচ্ছে ঘামে। বাসুদেব দাঁড়ালেন, হাঁফ ছাড়তে লাগলেন। চোখটায় কি একটু ঘোলাটে দেখছেন? এবার হাঁফটা সামলাতে বেশ সময় লাগলো। ধীরে ধীরে বুকের কষ্টটা কমলো বটে, কিন্তু শরীরটা দুর্বল লাগছে, বেশ দুর্বল। পায়ে একটা মৃদু থরথরানি, কিন্তু আধি ব্যাধির অনেকটাই মানসিক। ব্যাধির ভয়ই অনেক সময় ব্যাধিকে ডেকে আনে। মনের জোর থাকলে অনেক ব্যাধিকেই ঠেকানো যায়। বাসুদেব পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে কপাল আর ঘাড় মুছলেন। রুমালটা ভিজে নেতিয়ে গেল, নিংড়োলে জল পড়বে। 6 তলায় এসে বাসুদেব বুকের মাঝখানে ব্যথাটা টের পাচ্ছিলেন, মৃদু কিন্তু নিশ্চিত। বুকে দুরাগত দামামার মতো একটা আওয়াজ, এবং আচমকাই চোখে একটা অন্ধকার পর্দার মতো কিছু ড্রপসিনের মতো পড়েই উঠে গেল। সমস্ত বুদ্ধি, বৃত্তি, যুক্তি, সাহস ভেদ করে একটা ভয় বাসুদেবকে ভালুকের মতো চাপতে ধরল। তার কিছু হচ্ছে? সময় এসে গেল নাকি? সামনে যে দরজাটা পেলেন তারই ডোরবেল চেপে ধরলেন তিনি। ভেতরে ডিং ডং আওয়াজ হলো। বারবার বেল টিপলেন তিনি, বারবার আওয়াজ হলো। বৃথা, কেউ নেই। প্রতি তলায় 3টে করে ফ্ল্যাট, 3টে দরজারই বেল টিপলেন বাসুদেব। তার টেস্টটা পাচ্ছে, তার এখনই শুয়ে পড়া দরকার। মেঝেতেই শুয়ে পড়বেন কি? ডাক্তার তাকে বলেছিল হার্ট অ্যাটাক টের পেলেই শুয়ে পড়তে। যখন যে কোনো অবস্থাতেই শুয়ে পড়াই হচ্ছে শ্রেষ্ঠ পন্থা। কিন্তু বাসুদেব তা পারলেন না। মেঝেই শোবেন? বাসুদেব সেনগুপ্ত কি তা পারেন? অহং যে এখনো মরেনি। তিনি অসহায়ের মতো সিঁড়ির চাতালে শুয়ে পড়লে যে লোকে হাসবে। 6টা তলা পেরিয়ে এসেছেন, 7 পেরিয়ে 8-এ উঠে যেতে পারলে আর ভাবনা কি। কিন্তু আরও 2টো তলা যেন এভারেস্টের মতো উঁচু মনে হচ্ছে এখন। বাসুদেব বারবার চোখে আলো আর অন্ধকার দেখছেন। বুকে মাদল বাজছে, ক্রমে ক্রমে পুঞ্জীভূত হচ্ছে বুকের ব্যথা। বাসুদেব রেলিং আঁকড়ে ধরে 2টো সিঁড়ি ভাঙতেই কোকিয়ে উঠলেন ব্যথায়। তার কষে ফেনার মতো কি যেন বুজকুড়ি কাটছে, মাথা টলে যাচ্ছে, হাত ও পা শিথিল আর শীতল হয়ে যাচ্ছে যে। তিনি প্রাণপণে ডাকতে চেষ্টা করলেন, শিখা, শিখা, শিখা। সিঁড়ি দিয়ে কে নেমে আসছিল। খোলা চোখে চেয়ে ধীরে ধীরে বাসুদেব সিঁড়িতে পড়ে যাচ্ছেন। চেঁচিয়ে বললেন, বাঁচাও। যে নেমে এলো তার মুখটা চিনতে পারলেন বাসুদেব। তার দিকে চেয়ে আছে। বাসুদেব হাতটা বাড়িয়ে দিলেন, ধরো আমাকে, ধরো। সে ধরল না, ধীর পায়ে নেমে গেল পাশ কাটিয়ে। বাসুদেব গড়িয়ে পড়লেন সিঁড়িতে। চোখে জবনিকা নেমে এলো। চেনা মানুষের মৃত্যু সংবাদ পাওয়া মানেই একটা কর্তব্যের মধ্যে পড়ে যাওয়া। যেতে হবে, সময়োচিত শোক জ্ঞাপন করতে হবে, এড়াতে না পারলে শ্মশান বন্ধু হতে হবে, আনঅ্যাভয়েডেবল। বাসুদেব সেনগুপ্তর মৃত্যুর সংবাদটা সবর পেল সকালে, ব্রেকফাস্টের সময়। বাসুদেব যে তার খুব প্রিয় বা শ্রদ্ধেয় মানুষ ছিলেন এমন নয়, কিন্তু সম্পর্কটা এড়ানোও যায় না। তার পিসতুতো বোনের শ্বশুর। তাছাড়া সবর যে ক্লাবে ফুটবল খেলত, সেই ক্লাবের একজন বিশিষ্ট প্রাক্তন খেলোয়াড় ও কর্মকর্তা। ভালোই চেনা জানা ছিল একটা সময়ে। ব্রেকফাস্টটা পুরোটা খেতে পারল না সবর। উঠে পড়ল, যেতে হবে। পুলিশ জিপে বেশি সময় লাগলো না। লিফটে 8 তলায় উঠে দেখল বাসুদেবের ফ্ল্যাটের দরজা খোলাই রয়েছে। বিস্তর লোক জমা হয়েছে ঘরে। ক্লাবের লোকেরা এসেছে, বেশ কয়েকজন খেলোয়াড়, আত্মীয় স্বজন তো আছেই। ঘরে থমথমে একটা ভাব। সামনের ঘরেই একটা ডিভানে বাসুদেবকে শুইয়ে রাখা হয়েছে। ফুল, মালা, ধূপকাঠি, বিভিন্ন ক্লাব বা কর্মকর্তাদের দেওয়া ফুলের চাকা ডিভানের গায়ে দাঁড় করানো। ঘটনাটা দুঃখজনক। ফোনে বাসুদেবের বড় ছেলে বলেছিল, লিফটে না উঠে বাসুদেব হেঁটে উঠছিলেন। কমজোরি হার্ট ওই পরিশ্রম নিতে পারেনি। 7 তলার গোড়াতেই বাসুদেব হার্ট অ্যাটাক হয়ে মারা যান।
রাত 10টা অবধি কেউ ঘটনাটা টের পায়নি, কারণ ফ্ল্যাট বাড়ির অধিকাংশই খালি, লোক এখনও আসেনি। 10টাতেও স্বামী না ফেরায় শিখাদেবী বেরিয়ে এসে লিফটে নিচে নামেন। দারোয়ান কিছু বলতে পারেনি। 6তলায় নন্দীবাবু রাত 10:30টায় ফিরে বাসুদেবকে দেখেন। তিনিই শিখাকে খবর দেন। ঘরে কান্নাকাটি তেমন কিছু নেই। বাসুদেবের স্ত্রী সোফায় বসে আছেন, দুপাশে দুজন মহিলা। শিখার মুখখানা থমথমে, এই মাত্র। ছেলে অর্কদেব আর বুদ্ধদেব একটু গম্ভীর মাত্র। মেয়ে সুপর্ণা একটা সোফায় বসে চোখে রুমাল চাপা দিয়ে মাথা নিচু করে আছে। সবর শিখার কাছে এগিয়ে গেল। স্যাড মাসিমা। শিখা বিমর্ষ গলায় বলল, কি করে যে হলো? উনি লিফট থাকতে হেঁটে উঠেছিলেন কেন? কি করে বলবো, শরীর নিয়ে খুব বড়াই ছিল তো, হয়তো শক্তি পরীক্ষা করতে চাইছিল। স্ট্রেঞ্জ। একজন ক্রনিক হার্ট পেশেন্ট লিফট থাকতেও হেঁটে 8তলা উঠতে চাইবে কেন? সেটা একটা জরুরি প্রশ্ন, কিন্তু সেটা নিয়ে আর মাথা ঘামানোর মানে হয় না। একজন বিরল কেশ 30-32 বছরের মজবুত চেহারার লোক দরজার কাছাকাছি দাঁড়ানো। লোকটা একটু এগিয়ে এসে বলল, লিফটটা সার্ভিসিং হচ্ছিল বলে উনি হেঁটে উঠছিলেন। লিফটটা সার্ভিসিং হচ্ছিল বলে উনি হেঁটে উঠছিলেন। আমাদের তো উনি খবরটা দিলেন যে লিফট সার্ভিসিং হচ্ছে। সবর বলল, ও। লোকটা উপযাচক হয়েই বলল, আমরা অবশ্য নিচে নেমে সার্ভিসিংয়ের লোকদের দেখতে পাইনি, তবে লিফটের দরজাটা খোলা ছিল। আপনি কি এ বাড়ির ফ্ল্যাট ওনার? হ্যাঁ, আমি 4তলায় থাকি। ইনফ্যাক্ট বোধ হয় আমরাই ওকে জীবিত অবস্থায় শেষ দেখতে পাই। উনি বেশ ঘামছিলেন আর হাঁপাচ্ছিলেন। আমরা নামবার সময় ওর কথাই আলোচনা করছিলাম। আমরা মানে কারা? আমি, আমার স্ত্রী আর ছেলে মেয়ে। আমরা কাল সন্ধ্যাবেলা একটা নেমন্তন্নে যাচ্ছিলাম। লিফটের সামনেই ওর সঙ্গে দেখা। আপনার নাম? বিরহ মৌলিক। অর্কর একরকম বন্ধুর মধ্যেই পড়ে। সবরের সঙ্গে অর্কর বেশ ভাব আছে। এর বউ মধুমিতাই তার পিস্তুত বোন। অর্ক এগিয়ে এসে বলল, দারোয়ান কিন্তু বলছে কাল লিফট সার্ভিসিং করতে কারো আসার কথা সে জানতো না। বাবা যখন সন্ধ্যাবেলা ফিরছিল তখন দারোয়ানটা ছিল না, চা খেতে গিয়েছিল। সে ফিরে এসে লিফটে কাউকে দেখেনি, তবে সেও বলছে দরজাটা খোলা ছিল দেখে সে বন্ধ করে দেয়। এনিওয়ে, ব্যাপারটা ডিসগাস্টিং। নতুন লিফট, তার আবার সার্ভিসিংয়ের কি দরকার হলো বুঝি না। সবর একটু কাঁধ ছাকালো, তারপর বলল, যা হওয়ার তা তো হয়েই গেছে। অর্ক মাথা নেড়ে বলল, হ্যাঁ, কি আর করা যাবে। তবে লিফট যখন চলছে না তখন বাবা একটু অপেক্ষা করলে পারতো, কারণ ঘটনার আধ ঘন্টার মধ্যেই 5তলার মিস্টার সাহা ফিরে আসেন। তিনি লিফটেই উঠেছেন। সবর ব্যাপারটা তেমন মাথায় নিল না। যদিও তার মাথার ভিতরে কয়েকটা যুক্তি ঠিকমতো পারস্পর্যে আসছিল না, তবু সে ব্যাপারটা ঝেড়ে ফেলতে চাইল মন থেকে। এসব নিয়ে মাথা ঘামানোর মানেই হয় না। একটু বাদে ঘরে ভিড় আরও বাড়ল। খাট টাট এসে গেছে, নিচে গাড়িও প্রস্তুত। ভেতরের ঘর থেকে মধুমিতা বেরিয়ে এসে সবরকে বলল, টুকুদা, তুমি কি শ্মশানে যাবে? না রে, আমার কিছু জরুরি কাজ আছে। অনেক লোক দেখছি, আমার কি যাওয়ার দরকার? না না, কোনো দরকার নেই। আমি ভাবছিলাম শ্বশুরমশাই তো গেলেন, এরপর কি হবে? শুনছি ঠাকুরিয়ার ভাসুর আর দেওররা নাকি হাঙ্গামা করতে পারে। তুমি বোধ হয় জানো না যে ঢাকুরিয়ার বাড়িটা থেকে শ্বশুরমশাই আমার খুড়তুতো আর জেঠতুতো দেওর ভাসুরদের বঞ্চিত করেছিলেন। একটু আধটু শুনেছি। হাঙ্গামা করার কি আছে? দেওয়ানি মামলা, আদালতে ফয়সালা হবে। মামলা তো হয়নি, তাতে নাকি লাভ নেই। তাহলে আর হাঙ্গামা করে কি লাভ? শাশুড়ি তো এই ফ্ল্যাটে একা থাকবেন, উনি ভয় পাচ্ছেন। ওরা এসে হামলা করলে উনি তো কিছু করতে পারবেন না।
উনি পুলিশ প্রোটেকশনের কথা বলছিলেন, তুমি কিছু করতে পারবে? সবর মাথা নেড়ে বলল, এই ক্ষেত্রে পুলিশ অ্যান্টিসিপেটরি প্রোটেকশন দেয় না, তবে উনি সিকিউরিটি গার্ড রাখতে পারেন। কিন্তু তার দরকারটা কি? এত বড় ফ্ল্যাট, তোরা এসে থাকলেই তো পারিস। না বাবা, আমরা আলাদা আছি, আলাদাই ভালো। তোর দেওর বুদ্ধদেব তো বিয়ে করেনি, তো সে এসে মায়ের সঙ্গে থাকুক। বাস্তবিকই তো এত বড় ফ্ল্যাটে উনি একা থাকবেন কি করে? বুদ্ধদেব, তাকে তো চেনো না। আমার কর্তাটি তার বাবাকে পছন্দ করতো না ঠিকই, কিন্তু ঘেন্নাও করতো না। বুদ্ধদেবের আবার বাবার ওপর এত রাগ যে বাবা যে বাড়িতে বাস করতো সে বাড়িতেও সে বাস করবে না। বাসুদেব সম্পর্কে সবর খানিকটা জানে। এক সময় ভালো খেলোয়াড় ছিলেন বটে, কিন্তু জীবনে অন্যান্য ক্ষেত্রে বোধহয় আদ্যন্ত স্পোর্টসম্যান ছিলেন না। উপরন্তু অসম্ভব দাম্ভিক আর বদমেজাজিও ছিলেন। সে মধুমিতার কাছেই শুনেছে স্ত্রীর সঙ্গে তার ব্যবহার ছিল খুব খারাপ। পরিবারের ওপর নিরঙ্কুশ প্রভুত্ব করতে চাইতেন বলে অর্ক আর বুদ্ধ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। মেয়ে সুপর্ণাও বাপের বাড়িতে বিশেষ আসে না, কারণ কি একটা মতবিরোধ হওয়ায় বাসুদেব নাকি জামাই শিবাজিকে জুতো পেটা করার হুমকি দিয়েছিলেন। মেগালোম্যানিয়াকদের সৌজন্যবোধ কমই থাকে। এরা নার্সিসিজমের করুণ শিকার, না পারে অন্যকে আপন করতে, না পারে নিজেকে অন্যের মধ্যে সঞ্চার করতে। ফলে এরা একা হয়ে যায়। বাসুদেবকে নিয়ে যাওয়ার তোড়জোড় হচ্ছে, তাকে ঘিরে বেশ জমাট একটা ভিড়। সবর বলল, তোর শাশুড়ি যাদের ভয় পাচ্ছে তাদের নাম ঠিকানা আমাকে একটা কাগজে লিখে দিস, দেখব। মধুমিতা বলল, সবাই অ্যাগ্রেসিভ নয়, গোপাল বলে একজন আছে, সেই একটু বেশি ভোকাল। আর শিবশঙ্কর, দুজনেই আমার সম্পর্কে ভাসুর। তুই চিনিস ওদের? চিনি, কয়েকবার দেখেছি। ভয় দেখাতো নাকি? ও বাবা, খুব ভয় দেখাতো। লাশ ফেলে দেওয়ার কথাও বলতো। শ্বশুরমশাইকে মুখের ওপরেই গোপাল একদিন বলেছিল, শ্বশুরমশাই তেড়ে মারতে গিয়েছিলেন। ওহ, সে কি কাণ্ড! সবর একটু হাসলো, বলল, এরকম ঘরে ঘরে হয়, অত ভাববার কিছু নেই। আমার মনে হয় না ওরা তোর শাশুড়ির ওপর হামলা টামলা করবে। তুমি একটু থ্রেট করলে হয়তো ভয় পাবে। উল্টোও হতে পারে, থ্রেট করলে ইগোতে লাগবে, তখন হয়তো অ্যাগ্রেশনের রাস্তা বেছে নেবে। হিউম্যান সাইকোলজি বড় পিকুলিয়ার। মধুমিতা ভয় পেয়ে বলল, ও বাবা, তাহলে থাক। সত্যিই তো, ভয় দেখালে আবার উল্টো বিপত্তি হতে পারে। গোপাল আবার ভীষণ গুন্ডা টাইপের। দরজা দিয়ে 3-4 জন ঢুকতেই মধুমিতা চাপা গলায় বলে উঠল, ও মা, ওই তো ওরা। সবর নিস্পৃহ চোখে চেয়ে দেখল গম্ভীর মুখে 4 জন যুবক এবং অগ্রভাগে একজন বৃদ্ধ। সে জিজ্ঞেস করল, বুড়ো মানুষটি কে? জ্যাঠ শ্বশুর। গোপাল কোনজন? সবুজ টি শার্ট, মোটা গোঁফ। গোপাল খুব লম্বা নয়, বেশ তাগড়ায় চেহারা, তবে ভুঁড়ি আছে, পুরু ঠোঁট এবং মোটা গোঁফ। চোখে মুখে প্রবল স্মার্টনেস এবং আত্মবিশ্বাসের ছাপ। 4 জনের কারোর মুখেই বিশেষ শোক নেই, তবে বুড়ো মানুষটি কাঁদছেন, চোখ লাল। কান্নাটা নকল বলে মনে হলো না সবরের। বৃদ্ধটি তার মৃত ভাইকে কিছুক্ষণ মাথায় হাত দিয়ে আদর বা আশীর্বাদ করলেন। তারপর শিখার কাছে গিয়ে একটু বসলেন পাশের সোফায়। বড় ক্লান্ত ও বিপর্যস্ত দেখাচ্ছিল বৃদ্ধকে। শিখার সঙ্গে তার কিছু কথাবার্তা হচ্ছিল মৃদু স্বরেই। সবর বলল, তোর শাশুড়ি বেশ শক্ত ধাতের মানুষ, স্বামী মারা যাওয়ায় ভেঙে পড়েনি তো? মধুমিতা একটু মুখ বিকৃত করে বলল, দুজনের সম্পর্ক তো ছিল বিষ, কাঁদবে কি? মনে মনে হয়তো খুশিই হয়েছে। যা হাড় চালানো মানুষ ছিলেন শ্বশুরমশাই, বাবা। বাসুদেবকে নামানো হচ্ছে নিচে। একবার মৃদু হরিধ্বনি সহকারে খাট উঠে গেল কয়েকজনের কাঁধে। সবর লক্ষ্য করল গোপালও কাঁধ দিয়েছে। ঘন ঘন ক্যামেরার ফ্ল্যাশ লাইট জ্বলছিল।
দরজার সামনে একটু থমকালো সব বাহকেরা, তারপর ভিড়টা বেরিয়ে গেল। ধীরে ধীরে বেশ ফাঁকা হয়ে গেল ঘর। সবর শিখার কাছে গিয়ে দাঁড়ালো। শিখা একদা সুন্দরী ছিলেন, এখনও আছেন। বয়স কম করেও 55-55 তো হবেই, বেশিও হতে পারে, কিন্তু এখনও বেশ ছিপছিপে এবং মুখশ্রীতে বার্ধক্যের বলিরেখা বা চামড়ার শিথিলতা নেই। বয়সের অনুপাতে তাকে বেশ কম বয়সীই লাগে। শিখা মুখ তুলে বললেন, তুমি কি এখনই চলে যাবে? হ্যাঁ মাসিমা, জরুরি কাজ আছে। মাঝে মাঝে একটু খোঁজ নিও, বড্ড একা হয়ে গেলাম তো। বুড়ো মানুষটি শূন্য দৃষ্টিতে বসেছিলেন। এই কথা শুনে বললেন, একা কেন বৌমা, তোমার তো জনের অভাব নেই। শিখা যেন একটু অস্বস্তি বোধ করলেন। সবর আর দাঁড়ালো না, ঘড়িটা একবার দেখে নিয়ে বলল, চলি মাসিমা। লিফটেই নিচে নেমে এলো সে, সব বাহকদের আগেই, কারণ ওরা সিঁড়ি বেয়ে নামছে, দেরি হবে। নিচে ফটকের সামনে পাড়ার লোকজনের একটু জটলা, ফুল দিয়ে সাজানো কাঁচের গাড়ি, ভিড়। বড় চাকরি করার মস্ত অসুবিধে, ছুটির দিন বলে কিছু নেই। এমনকি শনি রবিবারেও এমন কিছু অ্যাপয়েন্টমেন্ট বা পার্টি থাকে যার সঙ্গে কোম্পানির স্বার্থ জড়িত। আরও একটা অসুবিধে, সব সময়েই যেন কোম্পানির নানা দায় দায়িত্ব ঘাড়ে ভর করে থাকে। শঙ্কর বসুর এটা 3 নম্বর চাকরি। সেলস ইঞ্জিনিয়ার থেকে এখন রিজিওনাল ম্যানেজার। রিজি রোডে মস্ত ফ্ল্যাটে বসবাস, 4টে টেলিফোন, ব্যাংকে মোটামুটি ভদ্রস্তর টাকা জমে যাচ্ছে। ঘরে আধুনিক আসবাবপত্র, গ্যাজেটস এবং ঝি চাকরের অভাব নেই। অভাব ব্যাপারটা অবশ্য এইসব বাস্তব সাফল্যের উপর নির্ভর করে না। অভাব এক ধরনের ধারণা, এক ধরনের অস্থিরতা, হয়তো এক ধরনের ভ্যাকিউম।